ওয়েলকাম টু অথর্ব ক্র্যাঙ্ক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই। আমার নাম রঞ্জিত বর্মন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাজ্যসভা কিভাবে গঠিত হয়। এর আগে আমি লোকসভা কিভাবে গঠিত হয় সেইটা আলোচনা করেছি। যদি না দেখো অবশ্যই দেখে, তবে এই ভিডিওটা আগে দেখে নিয়ে তারপরে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এবং আই বাটনেও লিঙ্ক রয়েছে। তো আজকের পুরো ভিডিওটাই হবে রাজ্যসভা কেন্দ্রিক এবং যত ডাউট রয়েছে রাজ্যসভা, বিধানসভা এবং লোকসভা সম্পর্কিত এই ডাউট এবং কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তার কারণ আমি খুব সিম্পল এবং সহজ সরল ভাষায় এটা বুঝিয়েছি। ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে, তাহলে এই ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে ভিডিও শুরু করি। এডুকেশন, ফরেস্ট, ওয়েট এন্ড মেজার, প্রিভিয়াস ইয়ার সিজিএল এর যত জিকের ক্লাস নিম্ন আদালত কোন রায় যদি অধিকারের বাইরে দেখো, এটা হচ্ছে আমাদের পার্লামেন্ট। পার্লামেন্ট মানে হচ্ছে আমাদের সংসদ বা কেন্দ্রীয় আইনসভা। কেন্দ্রীয় আইনসভা আমি এই কারণে বলছি, তার কারণ কেন্দ্রীয় সরকার আমাদের দেশকে চালায় এবং এই দেশ চালানোর জন্য তাদের আইন বা অ্যাক্ট দরকার পড়ে। এই অ্যাক্ট তারা বানায় কোথায়? পার্লামেন্টে, ঠিক আছে। আর এই পার্লামেন্টের যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন পার্লামেন্টারি বিল্ডিং। এটা 2023 সালে উদ্বোধন করা হয়েছিল। পার্লামেন্টের দুটো কক্ষ, আপার হাউসকে বলা হয় রাজ্যসভা, যেটা এটা হচ্ছে উচ্চ কক্ষ রাজ্যসভা, এবং হচ্ছে লোয়ার হাউসকে বলা হয় লোকসভা বা এটা হচ্ছে নিম্ন কক্ষ, ঠিক আছে। তাহলে পার্লামেন্টের দুটো হাউস প্রত্যেকে আমরা জানি, রাজ্যসভা এবং লোকসভা, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। কিন্তু যদি বলা হয় লোকসভার কিন্তু যদি বলা হয় পার্লামেন্টের কতগুলো অঙ্গ নিয়ে তৈরি হয়, পার্লামেন্টের দুটো কক্ষ এবং রাষ্ট্রপতি হচ্ছে পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ। তার মানে রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি বা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া লোকসভা মানে আমাদের পার্লামেন্টের অবশ্য পার্ট। তাহলে সিম্পল ভাবে বলতে গেলে কিভাবে বলবো? এভাবে বলবো, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট, এই তিনজনকে নিয়ে আমাদের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট তৈরি হচ্ছে। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে পার্লামেন্টের কতগুলো কক্ষ বা হাউস, তাহলে বলবো দুটো, রাজ্যসভা এবং হচ্ছে লোকসভা, ব্যাস, আর কিছু না। যদি বলা হয় কি কি নিয়ে তৈরি হয়েছে, তাহলে সাথে রাষ্ট্রপতিকেও যুক্ত হবে। এই বিল্ডিংটা যেটা দেখছো, এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন বা রাষ্ট্রপতির বিল্ডিং, ওকে। আচ্ছা, কেন রাষ্ট্রপতি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ? কারণ হচ্ছে একটি বিল আনলো সরকার, লোকসভাতে পাশ হলো, রাজ্যসভাতেও পাশ হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত এটা অ্যাক্ট হবে না যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপতি সেটাতে সাইন করছে বা সিগনেচার করছে বা সহমত জানাচ্ছে। তো সেই কারণে রাষ্ট্রপতিকে পার্লামেন্টের অবিচ্ছেদ্য মানে ইন্টিগ্রাল পার্ট বলা হয়েছে মূল সংবিধানের মধ্যে, ঠিক আছে। এছাড়াও রাষ্ট্রপতির মানে তোমার লোকসভা, রাজ্যসভা মানে পুরো পার্লামেন্টের অনেক দায়িত্ব রয়েছে, অনেক ডিউটি রয়েছে, সেই কারণেই আর কি। কিন্তু এর সাথে আরেকটাও কথা মনে রাখতে লাগবে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পার্লামেন্টের অঙ্গ, অবিচ্ছেদ্য অঙ্গ, ইন্টিগ্রাল পার্ট, কিন্তু কোন হাউসেরই কিন্তু সদস্য নয়। রাষ্ট্রপতি না রাজ্যসভার সদস্য না লোকসভার সদস্য, তিনি নিজে একটা অফিস। তাই অফিস কোনোদিনও আরেকটা অফিসে যায় না। তিনি হচ্ছে সর্বোচ্চ অফিস ভারতবর্ষের, রাষ্ট্রপতি ভবন, ঠিক আছে। সেই জন্য লোকসভারও পার্ট নয়, রাজ্যসভারও সদস্য নয়। তাই যেহেতু সদস্য নয়, তাই কোনো সেশনই অ্যাটেন্ড করে না রাষ্ট্রপতি, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আজকের আলোচ্য মূল বিষয় হচ্ছে আমাদের রাজ্যসভা, তাই আমাদের পুরো ফোকাস থাকবে রাজ্যসভার মধ্যেই। রাজ্যসভার কিছু নাম রয়েছে, আদার্স নেম রয়েছে, যেমন হচ্ছে রাজ্যসভাকে আমরা আপার হাউস নামেও চিনি, মানে হচ্ছে বাংলায় বলে উচ্চ কক্ষ, ঠিক আছে। এবং এটিকে বলা হয় সেকেন্ড চেম্বার বা দ্বিতীয় কক্ষ বা উচ্চ কক্ষ, দুটো নাম হয়ে গেল। আরেকটা হচ্ছে তোমার, এটাকে বলা হয় হাউস অফ এল্ডার। এল্ডার মানে বয়স জ্যেষ্ঠ। কেন হাউস অফ এল্ডার বলা হচ্ছে? তার কারণ আছে। তার কারণ হচ্ছে রাজ্যসভাতে ইলেক্ট হতে গেলে, সদস্য হতে গেলে মিনিমাম এজ 30 হতে হবে, কিন্তু লোকসভাতে, যেটা আরেকটা হাউস পার্লামেন্টের, সেখানে ইলেক্টেড বা নমিনেট তো এখন হয় না, ইলেক্টেডই হয়। ইলেক্টেড হতে গেলে 25 বছর হলেই হয়ে যায়। তাহলে এজের দিক থেকে রাজ্যসভার মেম্বারদের এজ মিনিমাম এজটা বেশি, 30। সেই কারণে এটাকে বলা হয় হাউস অফ এল্ডার, ওকে। আচ্ছা, লাস্ট একটা নেম আছে, যেটা হচ্ছে কাউন্সিল অফ স্টেট, ইংরেজি নেম এটা রাজ্যসভার। তাহলে পরীক্ষায় সিম্পল কোশ্চেন আসতে পারে যে রাজ্যসভার ইংলিশ নেম কি, বা কাউন্সিল অফ স্টেট বলা হয় কোন কক্ষকে, লোকসভা, রাজ্যসভা না আদার্স অপশন দিয়ে দেবে আর কি, ঠিক আছে। কিভাবে মনে রাখবে? একদম সিম্পল ট্রিক কিছুই নয়, মনে রাখবে কি, দেখো রাজ্যসভা, রাজ্যকে ইংরেজিতে কি বলে? স্টেট। এই যে বলেছে কাউন্সিল অফ স্টেট, তাহলে কাউন্সিল অফ স্টেট রাজ্যসভা, ওকে।
আমাদের ভারতবর্ষে প্রথম ইলেকশন হয়েছিল 1951 সাল থেকে 1952 সালের মধ্যে। ফার্স্ট জেনারেল ইলেকশন হয়েছিল ভারতবর্ষে। কে কন্ডাক্ট করিয়েছিল সেই সময়? ফার্স্ট যেই আমাদের কি বলে চিফ ইলেকশন কমিশনার ছিলেন, নাম হচ্ছে সুকুমার সেন, তিনি করিয়েছিলেন। তো এই ইলেকশন অনুযায়ী রাজ্যসভা প্রথমবারের মতন গঠিত হয়েছিল 1952 সালের 18ই জুলাই। 1952 সালের 18ই জুলাই প্রথম রাজ্যসভা গঠিত হয়। এই ডেটটা মনে রাখবে। তাহলে 52 সাল থেকে বর্তমান 2024 সাল পর্যন্ত রাজ্যসভা ইলেক্ট হয়ে আসছে। ঠিক আছে, এবারে সব থেকে কনফিউশন যে ব্যাপারটা, রাজ্যসভার সিট বা রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ। রাজ্যসভাতে ম্যাক্সিমাম স্ট্রেংথ বর্তমানে এট প্রেজেন্ট বর্তমানে কতগুলো সিট রয়েছে? বর্তমানে রয়েছে হচ্ছে ম্যাক্সিমাম, যেটা বলি 250 জন। ম্যাক্সিমাম কটা রয়েছে? 250 জন। কোশ্চেনে পড়ে নেবে, ভালো করে দেখে নেবে যে কি চাইছে। ম্যাক্সিমাম যদি তাই মানে সর্বোচ্চ কত? 250 জন। 250 জন বেশি থাকবে না। 250 জনকে এইভাবে ভাগ করা হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, 28টা রাজ্য এবং 3টে কেন্দ্রশাসিত অঞ্চলকে দেয়া হয়েছে কত? 238টা সিট। 238টা সিট হচ্ছে 28টা রাজ্য, 3টে কেন্দ্রশাসিত অঞ্চলকে 238টা সিট দেয়া হয়েছে। বাকি থাকলো কটা? বাকি থাকলো 12টা 250টার মধ্যে। এই 12টা সিটের কিন্তু ইলেকশন হয় না। 238টা সিট যেটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসবে তাদের ইলেকশন হবে। এই ইলেকশনটা কিন্তু ইনডাইরেক্টলি ইলেকশন হয়। ঠিক আছে, মানে ডাইরেক্ট ইলেকশন, ইনডাইরেক্ট ইলেকশন মানে হচ্ছে যেই নির্বাচনে জনগণ সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয় ইভিএম এ, সেই ভোটকে বলা হয় হচ্ছে ডাইরেক্টলি ইলেকশন। কিন্তু আমরা কোনো ভারতীয়ই রাজ্যসভার ইলেকশনে ডাইরেক্টলি পার্টিসিপেট আমরা করি না, সেই জন্য রাজ্যসভার ইলেকশনকে বলা হয় ইনডাইরেক্টলি ইলেকশন। ঠিক আছে, যেমন রাষ্ট্রপতির ইলেকশন, উপরাষ্ট্রপতির ইলেকশন, এই ইলেকশনগুলো যে উপরাষ্ট্রপতি নির্বাচিত হয় সরাসরি জনগণ আমরা কিন্তু ভোট দেই না। সেই জন্য রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভা এই 3টি ক্ষেত্রে, এবং হচ্ছে যে রাজ্যে আপার হাউস রয়েছে, রাজ্যের বিধানসভায় মানে গণপরিষদ রয়েছে, তারাও কিন্তু কি হয়? ইলেক্টেড হয়। কিভাবে? ইনডাইরেক্টলি, জনগণ ভোট দেয় না এদের। ঠিক আছে, লোকসভা এবং বিধানসভা মানে মুখ্যমন্ত্রী নির্বাচন রাজ্যগুলোতে, এবং ভারতের এই কিছুদিন আগে গেল 2024-এর লোকসভা ইলেকশন, প্রাইম মিনিস্টারের ইলেকশন, এই দুটো ইলেকশন হয় ডাইরেক্টলি ইলেকশন। পঞ্চায়েতের ইলেকশন, যারা পঞ্চায়েতে থাকে, এবং মিউনিসিপ্যালিটি ইলেকশন, এই দুটো ইলেকশনও কিন্তু ডাইরেক্ট ইলেকশন হয়, মানে জনগণ এতে পার্টিসিপেট করে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা টপিকে আসি। তাহলে কি বললাম? ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে কত? ম্যাক্সিমাম সিট হচ্ছে 250। 250কে ভাগ করা হয়েছে রাজ্য, 28টা রাজ্য এবং 3টে কেন্দ্রশাসিত অঞ্চলকে 238টা, এরা ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়। ওকে, আচ্ছা 12 জনের কোনো ইলেকশন হয় না, 12 জন নমিনেটেড হয়। কার দ্বারা? সর্বোচ্চ ব্যক্তিকে, ভারতবর্ষের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে দেশের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মনে রাখবে, প্রাইম মিনিস্টার হচ্ছে গভর্নমেন্টের প্রধান, কিন্তু দেশের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, তো রাষ্ট্রপতির কাছে রয়েছে, ক্ষমতা রয়েছে 12 জনকে তিনি নমিনেট করতে পারে রাজ্যসভাতে। নমিনেট মানে এদের কোনো ইলেকশন হয় না। আর মনে রাখবে, এই 12 জন কোনো পার্টি মেম্বারও নয়, মানে কোনো পার্টি থেকে আসে না, ডাইরেক্টলি কোনো পার্টি থেকে আসে না, কোনো পার্টির মেম্বার নয় এরা। এরা হচ্ছে কোন ফিল্ড থেকে আসে? 12 জন। 12 জন হচ্ছে নমিনেটেড থাকবে, কিন্তু যে কেউ 12 জন নয় কিন্তু ভারতবর্ষে যাকে তাকে বসিয়ে দেওয়া যাবে না। 4টে ফিল্ড, আর্ট, লিটারেচার, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, আর্ট, লিটারেচার, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এই 4খানা ফিল্ড থেকে যে ব্যক্তি তাদেরকেই নমিনেট করবে। মানে এক কথায় বলতে চাইছে যে পরিচিত মুখ বা খুব বিখ্যাত কোনো পার্সন, যেমন সচিন তেন্ডুলকার খেলার জগতের খুব বিখ্যাত একজন পার্সন, তো সোশ্যাল সায়েন্স থেকে তিনি সোশ্যাল সায়েন্স থেকে তিনি নমিনেটেড হয়েছিলেন রাজ্যসভাতে। মেরি কম, তিনিও নমিনেটেড মেম্বার। তো মেরি কম, সচিন তেন্ডুলকার, এরা তো কোনো পার্টি মেম্বার নয়, কোনো পার্টিতে যায় তারা, কোনো পার্টির মেম্বারশিপ নিয়েছে তারা না, তাদের ইলেক্টেড হয়নি, তাদের নমিনেশন হয়েছে। কিন্তু তাদের ফেস ভ্যালু, তাদের যে একটা অবদান রয়েছে ভারতের সমাজের প্রতি, সেই ভ্যালুটা দেওয়ার জন্য রাজ্যসভাতে তাদেরকে নমিনেট করা হয়। 12 জন মেম্বার এরকম ভাবে মানে নমিনেট হতে পারে, আর দায়িত্বকে রাষ্ট্রপতি। তো একদম ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে, রাষ্ট্রপতি কতজনকে রাজ্যসভাতে নমিনেট করার অধিকার রাখে? 12 জন।
এরপরে চলে আসি, এইটা গেল ম্যাক্সিমামের কথা। কিন্তু অ্যাট প্রেজেন্ট বর্তমানে কিন্তু 250টা সিট রাজ্যসভাতে রাখা হয়নি, মানে নেই। কতজন ইলেক্টেড হয়? 245টা। কতজন? 245টা রয়েছে, বর্তমানে রয়েছে 245টা। এই 245টা কিভাবে ভাগ করা রয়েছে? 245 থেকে 12 জনকে বাদ দিয়ে দাও। কারা 12 জন? যারা হচ্ছে নমিনেটেড হবে। নমিনেটেডটা চেঞ্জ হয়নি কিন্তু, 12 জন নমিনেট হয়, এখনো হয় আর আগেও হবে, ঠিক আছে? 12 জন নমিনেটেড। তো 245 থেকে 12 বাদ দিয়ে দিলে কত হয়? থাকে 233 জন। এই 233 জনের ইলেকশন হয়, কিন্তু ইনডাইরেক্টলি ইলেকশন হয়। এই ইনডাইরেক্টলি ইলেকশন কিভাবে? 28টা রাজ্য থেকে, যেমন বেঙ্গল মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, এই যত রাজ্য রয়েছে টোটাল 28টা রাজ্য থেকে ইলেক্ট হয়ে আসবে বা নির্বাচিত হয়ে আসবে মোট 225টা। 28টা রাজ্য থেকে, সারা ভারতবর্ষের 28টা রাজ্য থেকে 225 জন নির্বাচিত হয়ে আসবে এবং তাদের ডেস্টিনেশন হবে হচ্ছে রাজ্যসভার এমপি, মানে রাজ্যসভায় যাবে তারা মেম্বারশিপ পাবে। তাদেরকে বলা হয় এমপি অফ রাজ্যসভা, ঠিক আছে? মানে এমপি মানে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। ওকে, বাকি থাকলো 8 জন। এই 8 জন কারা? এই 8 জন হচ্ছে 3টে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ইলেক্ট হয়ে আসবে। যেমন দিল্লি থেকে 3 জন, জম্মু কাশ্মীর থেকে এখন 4 জন। মনে রাখবো জম্মু কাশ্মীর এখন কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, তার কারণ 2019 সালে আর্টিকেল 370 ওঠানোর পরে জম্মু কাশ্মীর এখন কিন্তু স্টেট নেই, ওটা এখন হয়ে গেছে কেন্দ্রশাসিত অঞ্চল। তো সেই থেকে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল, তো এখান থেকে 4 জন ইলেক্ট হয়ে আসে, ঠিক আছে, রাজ্যসভার এমপি হিসেবে। এবং একটা হচ্ছে পন্ডিচেরি। এবার কনফিউশন আসবে, কি কনফিউশন হবে? যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল তো 8টা বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল, 8টার মধ্যে 3টে কেন অধিকার পেল রাজ্যসভাতে মেম্বার পাঠানো বা প্রতিনিধিত্ব করার? বাকি 5 জনকে কেন দেয়া হলো না? একটা কারণ, সিম্পল কারণ, অনেক কারণ আছে, মানে বিশাল বড় একটা ডিটেল কারণ রয়েছে, সেটা আমি পরের স্লাইডে গিয়ে বলছি। কিন্তু এখন জেনে রাখো যে তারা মানে 5টা যে কেন্দ্রশাসিত অঞ্চল তারা রাজ্যসভাতে মেম্বারশিপ পায়নি, তার কারণ তারা আয়তনের দিক থেকে এবং লোকসভা মানে জনসংখ্যার দিক থেকে, জনসংখ্যার দিক থেকে খুবই কম, ছোট, সেই কারণে তাদের রাজ্যসভাতে কোনো প্রতিনিধিত্ব থাকে না, কিন্তু লোকসভাতে থাকে, ঠিক আছে? লোকসভার কথা যখনই হবে, ভারতের 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, প্রত্যেকে লোকসভাতে কি মেম্বার দিতে পারে বা পাঠাতে পারে, তাদের অধিকার রয়েছে। আচ্ছা, এবার এই যে ইলেক্টেড মেম্বার 225 প্লাস 8 মানে 233 জন। এই 233 জনের মধ্যে গভর্নমেন্ট পেয়েছে হচ্ছে 119টা। গভর্নমেন্ট বা হচ্ছে সরকার, যারা সরকার পক্ষে রয়েছে, রুলিং পার্টি, সরকার পক্ষে যারা রয়েছে বা সরকার যারা চালাচ্ছে, তাদের কাছে রয়েছে 119টা সিট। এবার তোমরা জানো এই বছর লোকসভাতে কি হয়েছে? কোনো একটা সিঙ্গেল পার্টি ম্যাজিক ফিগার মানে 272টা সিট পায়নি। তাই সরকার একা কোনো পার্টি করতে পারবে না। তার জন্য কি হয়, সব থেকে বড় পার্টিকে, সব থেকে ম্যাক্সিমাম সিট কে পেয়েছে? বিজেপি পেয়েছে। এবং তার সাথে আদর্শগত যে মিল রয়েছে বা তার সাথে অ্যালায়েন্স করেছে অন্যান্য পার্টিরা, তারা জোটবদ্ধ হয়ে তারা সরকার করেছে। একই রকম ভাবে রাজ্যসভাতেও সেম করেছে। রাজ্যসভাতে সব থেকে ম্যাক্সিমাম বড় যে দলটা রয়েছে বা সব থেকে বেশি সিট পেয়েছে সেটা হচ্ছে 97, বিজেপির কাছে রয়েছে। তাহলে সারা ভারত থেকে রাজ্যসভাতে বিজেপির কাছে 97টা এমপি রয়েছে রাজ্যসভাতে, 97টা। এবং তার যে সহযোগী দলগুলো রয়েছে, তাদের যে শরিক দলগুলো রয়েছে, সেই শরিক দলগুলো কি করে? তারা একসাথে মিলে একটা জোটবদ্ধ হয়, আর এই জোটটার তারা নাম দিয়েছে কি? এনডিএ জোট। আর এনডিএ জোটের কাছে রয়েছে 119টা টোটাল। এই 119টার মধ্যে বিজেপি সব থেকে বড় দল, তাই এর কাছে রয়েছে 97, এবং বিজেপির অন্যান্য যারা বন্ধু দল রয়েছে বা শরিক দল রয়েছে, তাদের মধ্যে রয়েছে জেডিইউ, মানে হচ্ছে তোমার জনতা দল ইউনাইটেড, যেটা হচ্ছে তোমার বিহারের নীতিশ কুমারের দল, তার কাছে রয়েছে 4টি সিট রাজ্যসভাতে। এবং এরকম করে দেখতেই পাচ্ছ এই কিছু কিছু দল রয়েছে, যেমন জেডিএস, এগুলো কিছু কমন নেম, যেমন তো এরা গভর্নমেন্টের পক্ষে রয়েছে 119টা সিট নিয়ে এনডিএ জোট করে। এনডিএ জোট মানে হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, ঠিক আছে? তাদের কাছে জোট রয়েছে। এবং অপোজিটে কারা থাকে? অপোজিটে থাকে অপোজিশন পার্টি, মানে বিরোধী দল। তো বিরোধীরাও, যত বিরোধী দল রয়েছে তারাও মিলে একটা দল গঠন করে রেখেছে, মানে দল মানে কি? একটা জোট করে রেখেছে। এই জোটটার নাম তারা দিয়েছে, খুবই নিউজে ছিল লোকসভা ভোটের আগে, যে প্রত্যেক যত বিজেপির বিরোধী দল রয়েছে তারা একটা জোট করেছে, জোটটার নাম ইন্ডিয়া জোট দিয়েছে। ইন্ডিয়া জোটের কাছে রয়েছে 92টা সিট, ইন্ডিয়া জোটের কাছে রয়েছে 92টা সিট রয়েছে ইন্ডিয়া জোটের কাছে, এবং
হচ্ছে এই ইন্ডিয়া জোটের সব থেকে বড় যে দল সাধারণত হচ্ছে ন্যাশনাল কংগ্রেস, আইএনসি। আইএনসির কাছে রাজ্যসভাতে কিন্তু এটা 29টা রয়েছে। এরপরে সেকেন্ড যে পার্টিটা, তার কাছে 13টা সিট রয়েছে। কে 13টা সিটের মধ্যে? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার কাছে রয়েছে 13টা সিট। এইভাবে করে এই ইন্ডিয়া জোটের কাছে রয়েছে হচ্ছে, যেমন আপের কাছে 10টা রয়েছে, ডিএমকে এর কাছে রয়েছে 10টা, সিপিআইএম এর কাছে 5টা রয়েছে, সিপিআই এর কাছে রয়েছে 2টো। এগুলো সব এই মিলে সবাই মিলে কি করেছে, তারা ইন্ডিয়া জোট করেছে। তাদের কাছে রয়েছে টোটাল 92টা সিট হলো। এবং আদার্স জোট ছাড়া রয়েছে যারা, তাদের কাছে 29 রয়েছে। তো এইভাবে রাজ্যসভার সিট সংখ্যা ডিস্ট্রিবিউশন হয়। পরের স্লাইডে দেখব যে 233টা হচ্ছে প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরি এবং হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে। এবারে 233টা সিট প্রত্যেকটা রাজ্যের মধ্যে সমান ভাগে তো ভাগ হবে না, ঠিক আছে? কিভাবে ভাগ হয়েছে? ইউপির কাছে রয়েছে কটা সিট? ইউপির কাছে রয়েছে 31টা, সব থেকে বেশি, ম্যাক্সিমাম এটা, ঠিক আছে? সব থেকে বেশি সিট রয়েছে হচ্ছে ইউপির কাছে, কটা? 31টা। রাজ্যসভাতে ইউপির কাছে 31টা সিট রয়েছে। এটা মহারাষ্ট্রের কাছে রয়েছে 19টা এবং তামিলনাড়ুর কাছে রয়েছে 18টা সিট রাজ্যসভাতে। এবং ওয়েস্ট বেঙ্গল এবং বিহার দুটোর কাছে 16টা করে সিট রয়েছে। 16 জন করে সিট রয়েছে। তার মানে একদম পরিষ্কার কথায় বলি, পশ্চিমবঙ্গ থেকে 16 জন এমপি রাজ্যসভাতে প্রতিনিধিত্ব করে, ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভাতে যায় 16টা, লোকসভাতে যায় কতজন? লোকসভাতে 42 জন, ঠিক আছে? লোকসভাতে আমাদের আসন সংখ্যা কত? 42টা পশ্চিমবঙ্গের। এবং রাজ্যসভাতে কতজন? 16 জন। মনে থাকবে এই সিম্পল কোয়েশ্চেনগুলো কিন্তু যাতে থাকে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে 42 জন তো ডাইরেক্ট ইলেকশনে চলে গেল, ওটা তো লোকসভাতে আমি বলে দিয়েছি। এবার যে 16 জন ইলেক্টেড হয়ে যায় পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু ইউপির 31 আমাদের 16টা, এবং কম বেশি কেন? তার কারণ হচ্ছে জনসংখ্যা, পপুলেশন ওয়াইজ যত রাজ্যসভার সিটগুলো ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা হচ্ছে সেই রাজ্যের পপুলেশন ওয়াইজ। যে রাজ্যের জনসংখ্যা বেশি সেই রাজ্যের সিট সংখ্যা বেশি, যে রাজ্যের জনসংখ্যা কম সেখানে সিট সংখ্যা কম। দুটোর ক্ষেত্রে, লোকসভা এবং রাজ্যসভার ক্ষেত্রে। ইউপি সব থেকে জনবহুল রাজ্য, তাই এখানে রাজ্যসভার সিটও বেশি, লোকসভার সিটও বেশি। লোকসভাতে 80টা সিট রয়েছে, সব থেকে বেশি, ঠিক আছে? তারপরে 19টা মহারাষ্ট্র, তামিলনাড়ু 18টা, ওয়েস্ট বেঙ্গলের 16টা। এবং যদি নর্থ ইস্টের স্টেটগুলোতে, যেমন নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, সিকিম, এদের কাছে জনসংখ্যা কম, রাজ্যগুলো ছোট ছোট, তাই লোকসভার সিট সংখ্যা কম, রাজ্যসভার সিট সংখ্যা কম, একটা দুটো এরকম করে রয়েছে। তো এই হচ্ছে হিসেব যে রাজ্যসভাতে কে কতগুলো সিটের মধ্যে সিট পাবে বা কে কতগুলো এমপি নিয়ে প্রতিনিধিত্ব করবে, ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা রাজ্য থেকে একটা, দুটো, 16, 15 এরকম করে 18টা সিট করে টোটাল দেখা যাচ্ছে 233 জন। এবং 233 জন ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়ে রাজ্যসভাতে তারা প্রতিনিধিত্ব করতে যায়। বোঝা গেল? আর 12 জন নমিনেটেড প্রেসিডেন্ট, তারা 4টে ফিল্ড, আর্ট, লিটারেচার, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সার্ভিস বা সোশ্যাল সায়েন্স, ঠিক আছে? এবার ইলেকশন অফ মেম্বার, এই ইলেকশন অফ মেম্বার করতে হবে। আমি তো বলে দিলাম যে রাজ্যসভাতে 233 জন ইলেক্টেড যায়, ইনডাইরেক্টলি ইলেক্টেড যায়। যেমন সবাইকে বাদ দিয়ে যদি ওয়েস্ট বেঙ্গলকে ধরো, ওয়েস্ট বেঙ্গলের কতজন রয়েছে? 16 জন। এই 16 জন কে হবে? কে ঠিক করবে কোন 16 জন যাবে? এত বড় স্টেট, 16 জন, কোন 16 জন রাজ্যসভাতে মেম্বারশিপে প্রতিনিধিত্ব করবে, সেইটা ডিসিশন হয় হচ্ছে ইনডাইরেক্টলি ইলেকশনের মাধ্যমে, ঠিক আছে? ইলেকশনের মাধ্যমে। সেইটাই হচ্ছে এখানে আলোচ্য বিষয়, যেটা আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। যদি এই ভিডিওটা শেষ করে এই ভিডিওটা দেখে নেবে, এইখানের মধ্যে আমি ইলেকশন কিভাবে, পার্টিকুলারলি ইলেকশন সম্পর্কে আলোচনা করেছি। তার কারণ এখানে যদি ইলেকশন সম্পর্কে আলোচনা করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, দেখার ধৈর্য থাকবে না, ঠিক আছে? লাস্ট আমি এখানে আলোচনা করব যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কোয়ালিফিকেশনস রয়েছে, বা মনে করো কোয়ালিফিকেশন না, অ্যাকচুয়ালি হচ্ছে তোমার রাজ্যসভা সম্পর্কে কিন্তু ছোট ছোট পয়েন্ট রয়েছে যেগুলো মনে রাখতে লাগবে। যেমন রাজ্যসভার এমপি হতে গেলে তার এজ কত হতে হবে? এজ হতে হবে 30 বছর, আমি আগেই বললাম, ঠিক আছে? এজ হতে হবে 30 বছর। আর কি হতে হবে? রাজ্যসভার মোট থেকে মনে রাখবে এটা একটি পার্মানেন্ট হাউস। পার্মানেন্ট হাউস মানে স্থায়ী কক্ষ, ভাঙা যায় না, ডিসলভ হয় না। লোকসভা 5 বছর অন্তর অন্তর ভেঙে যায়, কিন্তু রাজ্যসভা পার্মানেন্ট, 52 সালে গঠিত হয়েছে, পার্মানেন্ট চলতে থাকবে যতদিন পর্যন্ত দেশ আছে, ঠিক আছে? পার্মানেন্ট হাউস, স্থায়ী কক্ষ, ডিসলভ করা যায় না, রাষ্ট্রপতির কাছেও ক্ষমতা নেই। মেম্বারদের মেয়াদ, টার্ম, মেম্বারদের টার্ম হচ্ছে 6 ইয়ার। মেম্বার যারা ইলেক্টেড হবে তারা 6 বছরের জন্য, ইলেক্টেড হবে। মানে কেউ যদি মনে করো 2024 ইলেক্টেড হয়,
তিনি কতদিন পর্যন্ত মেম্বারশিপ চালাতে পারবে বা রাজ্যসভাতে যেতে পারবে বা সদস্যপদ রাখতে পারবে? 24 থেকে 6 বছর কোনো 2030 পর্যন্ত সে রাজ্যসভাতে থাকতে পারবে। তার কারণ সেই ব্যক্তিটার পার্টিকুলারলি হচ্ছে মেয়াদ হচ্ছে 6 বছর, মানে মেম্বারদের 6 বছর, কিন্তু হাউসটা কন্টিনিউ হতে থাকবে, হাউসটা কিন্তু একেবারে ভেঙে যায় না। এইবার কনফিউশন হয়ে যাচ্ছে, যদি কি হয়, মেম্বারই যদি 6 বছর পরে রিটায়ার্ড হয়ে যায় তাহলে দলটাই মানে পুরো হাউসটাই তো ভেঙে যাচ্ছে। কিন্তু এখানেই তো টুইস্ট, 245 জনের মধ্যে সবাই একসাথে রিটায়ার্ড হয় না। তার কারণ রাজ্যসভার একটা রুলস আছে যে এভরি 2 ইয়ারে রিটায়ার্ড হয় 1/3 মেম্বার করে, ঠিক আছে? এটা রুলস যে প্রত্যেক 2 বছর পর পর, প্রত্যেক 2 বছরে টোটাল মেম্বারশিপের 1/3 করে কি করে হবে, রিটায়ার্ড হবে। মানে 26 পরে এভাবে করে, ঠিক আছে? মানে যদি 24-এর হিসেব ধরে বলি আর কি, এইভাবে 1/3 করে মেম্বারশিপ রিটায়ার হয়, ঠিক আছে? রিটায়ার হয়। তো যেমন আমাদের পশ্চিমবঙ্গের এই ছোট এক্সাম্পল নিয়ে বুঝি, প্রথমবার 16 জন ইলেক্টেড হয়ে চলে গেল, প্রথমবার 16 জন ইলেক্ট হয়ে গেল, তার মানে 16 জনের একসাথে টার্ম শেষ হবে কত, 6 বছর পর, ঠিক আছে? 6 বছর পরে সবাই যদি একসাথে রিটায়ার হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গতে আবার 16 জনের ইলেক্টেড হয়ে পাঠাতে হবে, এরকম কিন্তু হয় না। তার কারণ 16 জনের মধ্যে 2 বছর পরে কেউ রিটায়ার হবে, 2 বছর পরে, তাহলে 16 জন একসাথে রিটায়ার হয় না। যদি একটা স্টেটের ক্ষেত্রে এটা হয় তাহলে পুরো দেশের ক্ষেত্রেও তাই হবে যে 245 জন একসাথে রিটায়ার্ড হয় না, 2 বছর পর পর 1/3 করে রিটায়ারমেন্ট হয়। তাই এটাকে বলা হয় কন্টিনিউ চেম্বার বা হচ্ছে তোমার পার্মানেন্ট হাউস, ঠিক আছে? আর রাজ্যসভাতে যে কি হয়, প্রিসাইডিং অফিসার, মানে হচ্ছে যে সভাপতিত্ব করে, যে অধিবেশন চলবে সেই অধিবেশনটা কার নামে হয় বা কে চালায় তাকে বলা হয় চেয়ারম্যান, ঠিক আছে? চেয়ারম্যান কে হয়, সব সময় মনে রাখবে, ভাইস প্রেসিডেন্ট। কে আছে বর্তমানে ভাইস প্রেসিডেন্ট আমাদের? যে ভাইস প্রেসিডেন্ট সেই রাজ্যসভার চেয়ারম্যান হবে, তিনি হচ্ছেন রাজ্যসভার কাজ চালাবেন, ঠিক আছে? কিন্তু মনে রাখবে যে ভাইস প্রেসিডেন্ট, তিনি কিন্তু মেম্বার নয়, রাজ্যসভার মেম্বার নয়, ঠিক আছে? রাজ্যসভার মেম্বার নয়, সেই জন্য মেম্বার নয়, তাও তিনি রাজ্যসভাতে যেতে পারে এবং সভাপতিত্ব করতে পারে, সেই জন্য তাকে বলা হয়েছে এক্স অফিসিও চেয়ারম্যান, ঠিক আছে? এক্স অফিসিও চেয়ারম্যান দেখে নিতে পারবে। তো যে এক্স অফিসিও চেয়ারম্যান, কারণ হচ্ছে তিনি মেম্বার নয়, তবু হচ্ছে সেখানে যেহেতু ভাইস প্রেসিডেন্ট সেই ক্ষমতার জোরে, যেহেতু ভাইস প্রেসিডেন্ট বা যেহেতু হচ্ছে তিনি উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছে একবার, যেই উপরাষ্ট্রপতি হয়ে গেছে অটোমেটিক তার কাছে অধিকার চলে এসেছে, সে রাজ্যসভাতে যেতে পারবে এবং হচ্ছে সে গিয়ে কি করতে পারে, সভাপতিত্ব করতে পারবে, এবং তার পদটাকে নাম দেওয়া হয়েছে কি, চেয়ারম্যান, ঠিক আছে? কিন্তু তিনি মেম্বার নয়, বাকি সবাই মেম্বার, ওকে? এবার যদি চেয়ারম্যান অনুপস্থিত থাকে, কোনোদিন অনুপস্থিত থাকে, সেই দিন সভাটাকে চালাবে, সেই জন্য তার জন্য রয়েছে আছে ডেপুটি চেয়ারম্যান, ঠিক আছে? ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব শুধুমাত্র যখন চেয়ারম্যান থাকবে না তখন, ঠিক আছে? যখন চেয়ারম্যান থাকবে না তখন। আর চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যানের মধ্যে সবকিছু সিমিলারিটিজ রয়েছে, যা চেয়ারম্যান পারে তা ডেপুটি চেয়ারম্যান পাবে, কিন্তু কখন, যখন চেয়ারম্যান থাকবে না, মানে ভাইস প্রেসিডেন্ট অনুপস্থিত থাকবে, সেই সময় ডেপুটি চেয়ারম্যান সেই দায়িত্বগুলো নিতে পারবে, আদারওয়াইজ তিনি হচ্ছেন একদম নর্মাল এমপিদের মতন, ঠিক আছে? এবার একটা পার্থক্য বললাম, পার্থক্য হচ্ছে এইটা যে ডেপুটি চেয়ারম্যান হচ্ছে হাউসের মেম্বার, মানে ডেপুটি চেয়ারম্যান হচ্ছে রাজ্যসভার একজন মেম্বার, 245 জন মানে একজন হবে, কিন্তু চেয়ারম্যান কিন্তু 245 জন মানে একজন, না, টোটাল হচ্ছে 246 জন, 245 জন মেম্বার, আর একজন হচ্ছে এক্সট্রা, মানে হচ্ছে নন মেম্বারশিপ নিয়ে ঢুকেছে, সে হচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট, ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আই হোপ তোমরা বুঝতে পেরেছো সবকিছু, আমি ডিটেলে যতটা পেরেছি ততটা আলোচনা করার চেষ্টা করেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আর অবশ্যই রাজ্যসভার ইলেকশনটা আমি এখানে আলোচনা করিনি, অন্য একটা ভিডিওতে পার্টিকুলার, ওখানে শুধুমাত্র ইলেকশনের উপরে ফোকাস করে আলোচনা করেছি। যদি ইলেকশন কিভাবে হয়, রাজ্যসভা কিভাবে মেম্বাররা ইলেক্টেড হয়ে আসে সেটা জানতে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে। ধন্যবাদ, ততক্ষণ দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন, যতক্ষণ না পর্যন্ত আমি নতুন একটা ভিডিও নিয়ে আসি।